বেশ কয়েকদিনের বিরতি নিয়ে আজ এই বিশেষ দিনে আপনাদের সম্মুখে এসে আবার আমি উপস্থিত হলাম। আজ একটি বিশেষ দিন, আপনারা সবাই জানেন যে আজকে আপনার গুরু পূর্ণিমা। আর আজ এই বিশেষ দিনেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ঋষি জন্মগ্রহণ করেছিলেন এবং যারা সনাতনী সংস্কারের মানুষ তারা প্রত্যেকেই আজকে কিন্তু তাদের নিজ নিজ বাড়িতে পুজো করেন, কেউ মন্দিরে মন্দিরে গিয়ে পুজো পাঠ করেন। আমিও আজকে পুজো পাঠে ব্যস্ত ছিলাম। আজকে আমিও মন্দিরে গিয়ে পুজো করেছি, আমার নিজের বাড়িতে পুজো হয়েছে, তো সেখানে অংশগ্রহণ করবার জন্য আপনাদের সম্মুখে আজকে আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু আমি আজকে ঠিক করেছিলাম যে আজকে এই বিশেষ দিনে, মানে এই গুরু পূর্ণিমার দিনে আজকে এবং এই দিনের বিশেষত্ব নিয়ে ছোট আকারে হলেও আপনাদের সম্মুখে কিছু তুলে ধরব। তো চলুন আজকের এই বিশেষ দিনে এবং এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো গুরু আছেন, যেমন আমার জীবনের, এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম গুরুই হলেন তার মা। যেমন আমার জীবনে আমার প্রথম গুরু আমার মা। আজকে আমি দিনটাও শুরু করেছি আমার মাকে প্রণাম করি। তো এই গুরু শব্দটা কিসের উপরে ভিত্তি করে আমরা খুঁজে পেলাম এবং এটা কোন ভাষা? সংস্কৃত শব্দ আপনার গু এবং রু, এই দুটোকে জুড়ে দিয়ে আপনার গুরু করা হয়েছে। তো এই গু শব্দের অর্থ হলো, মানে গুরুর গু শব্দের অর্থ হলো অন্ধকার বা অজ্ঞানতা, আর রু শব্দের অর্থ হলো আপনার আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে বা অজ্ঞানতা থেকে আলোর পথ বলে দেন বা জ্ঞানের পথ বাতলে দেন আমাদেরকে, তিনি হলেন আমাদের গুরু। আর এই গুরু পূর্ণিমার দিনে দেখবেন সনাতনী সংস্কারের মানুষেরা প্রত্যেকেই তাদের গুরু বন্দনা করেন, কেউ গুরু দক্ষিণা করেন। এই রীতি কিন্তু যুগ যুগান্তর ধরে সেই অতি প্রাচীনকাল থেকে চলে আসছে। আর আজকের এই বিশেষ দিন, মানে 21শে জুলাই, আপনারা সবাই জানেন যে আজকে আপনার শহীদ দিবস, এবং এই শহীদ দিবসের ইতিহাসও আমরা কম বেশি সবাই জানি। 1993 সালটা ছিল 1993 সাল। সেই সময় বামফ্রন্ট সরকার এই পশ্চিমবাংলার শাসন ক্ষমতা। তো বামফ্রন্ট সরকারের অপশাসন নিয়ে সেই সময় কংগ্রেস আপনার মহাকরণ অভিযান করেছিল, এবং সেই মহাকরণ অভিযানে তৎকালীন জ্যোতিবাবুর সরকারের যিনি আর কি মুখ্য সচিব ছিলেন মনীশ গুপ্ত মহাশয়, সেই মনীশ গুপ্ত মহাশয়ের নির্দেশে 13 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। হতাহতের খবর প্রচুর, কিন্তু 13 জন মানুষকে নির্বিচারে নির্দ্বিধায় মনীশ গুপ্তের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছিল। আর সেই 13 জন মানুষকে নিয়েই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, মানে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে, মানে ওই 1993 সালের পর থেকেই প্রত্যেকবার আগে কংগ্রেস করত, এখন তৃণমূল কংগ্রেস করে, মানে কংগ্রেসের থেকে হাইজ্যাক করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই যে শহীদ দিবস, এটা কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেসের, সেই কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস এটাকে হাইজ্যাক করে নিয়েছে, মানে নিজেদের করে নিয়েছে শহীদ দিবসটাকে। এখন আর কংগ্রেস শহীদ দিবস পালন করে না, প্রত্যেক বছর ঘটা করে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে থাকে। এবং এবারও তার অন্যথা হয়নি। এবারও খুব জাঁকজমকভাবে আর কি কোটি কোটি টাকা খরচা করে সেই 13 জন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এবারও, মানে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা করে গেলেন। অথচ যাদেরকে নিয়ে এই শহীদ দিবস, মানে যেই 13 জন শহীদদের উদ্দেশ্যে এই শহীদ দিবস পালন করা হয়, তাদেরকে নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে একটি শব্দ খরচ করতে কিন্তু ওনাকে শোনা যায়।
হত্যা করলো কংগ্রেস কর্মীদের তৎকালীন বাম সরকার, মানে সিপিআইএম। মারা গেল কংগ্রেস কর্মী, আর গালি খাচ্ছে কারা জানেন? ওই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে সমানে সমানে, মানে তৃণমূলের ছোট বড় মেজো সব ধরনের নেতা নেত্রীরা কিন্তু গালাগালি দিয়ে যাচ্ছে, মানে যাদেরকে দেওয়া উচিত ছিল সিপিএমকে। সিপিএমের নামে একটি শব্দ খরচা করছে না, গালাগালি দিয়ে যাচ্ছে, তুলোধনা করে যাচ্ছে কিন্তু বিজেপিকে, মানে ভারতীয় জনতা পার্টিকে। অথচ তাদের কিন্তু সেই সময় কোনো রোলই ছিল না, বা এই 13 জন শহীদের বিষয়ে, এই 13 জন যে শহীদ হলেন এই বিষয়ে বিজেপির কোনো হাত কিন্তু নেই, কিন্তু গালাগালি খাচ্ছে কিন্তু বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সব নেতারা, একের পর এক নেতারা কিন্তু লাগাতার অনবরত অনর্গল বিজেপিকে গালাগালি দিয়ে যাচ্ছে। কেন গালাগালি দিচ্ছে, কী কারণে বিজেপিকে গালাগালি দিচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে অজানা। যেখানে বিজেপির কোনো হাত নেই, বিজেপি গালাগালি খাচ্ছে। তো আপনারাই বুঝে দেখুন বিজেপিকে কেন গালাগালি দিচ্ছে। গালাগালিটা অন্য কাউকে না দিয়ে বিজেপিকে দিচ্ছে এই কারণেই যে বর্তমানে তৃণমূলের রাইভাল একমাত্র বিজেপি, অন্য কোনো রাজনৈতিক দল না। তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে এই পশ্চিমবাংলার মাটিতে যদি ক্ষমতায় কোনো রাজনৈতিক দল আসতে পারে, সেই দলটার নাম কিন্তু ভারতীয় জনতা পার্টি, অন্য কোনো রাজনৈতিক দল নয়। অথচ তৃণমূল যেটা করতে পারত, ওই 13 জন শহীদ মানুষের পরিবারের লোকেদেরকে ডেকে খুব অনাড়ম্বরভাবে, মানে কোনো আড়ম্বর ছাড়াই, এই যে কোটি কোটি টাকা আপনার ওই স্টেজটার পিছনে 40 ফুট একটা স্টেজ বানিয়েছে, সেই স্টেজের পিছনে খরচা না করে সেই পরিবারের পাশে দাঁড়াতে পারত, অনাড়ম্বরভাবে আপনার তাদের তর্পণ করতে পারত। তৃণমূল কিন্তু সেটা করেনি। তৃণমূল ওই 13 জন শহীদের মঞ্চে দাঁড়িয়ে, 13 জন যে মানুষ শহীদ হয়েছিলেন কংগ্রেস, তাদের শরীরের উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করতে কিন্তু ছাড়ল না, যেটা আমরা প্রত্যেকবার দেখে আসি। অথচ এই 2021 সালের নির্বাচনের পরে, আপনাদের মনে আছে 21 সালের নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির 100 জনের উপরে সদস্যকে এই তৃণমূল কংগ্রেস হত্যা করেছে অবলীলায়, নির্বিচারে, নির্দ্বিধায়। জেসিপি দিয়ে বাড়ি, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর করেছে, বাড়ির লুটপাট চালিয়েছে, বিশেষত হিন্দু বাড়িগুলোতে লুটপাট চালিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আর আমরা কিছু হিন্দুরা বসে বসে সেই জিনিস দেখে চলেছি। আমাদের শিক্ষা নেই। ববি হাকিম যেই ধরনের কথাবার্তাগুলো বলে চলেছে, তারপরে আমাদের শিক্ষা নেই। অথচ দেখুন ওই মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চে দাঁড়িয়ে ওই গীতা, কোরআন, বাইবেল নিয়ে কথা বলেছিল, মনে আছে? মুসলিম সম্প্রদায়ের প্রতি কটা মানুষ কিন্তু গর্জে উঠেছিলেন। তারা বলেছিলেন যে কোরআন নিয়ে অবমাননা, কোরআনকে অবমাননা, কোরআন নিয়ে কোনো কথা আমরা কিন্তু শুনব না। অথচ হিন্দুদের বিরুদ্ধে এত বড় কথা বললেন ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম, মানে আমাদের কলকাতার মেয়র সাহেব ববি হাকিম এত বড় কথা বললেন। এটাই ধরুন, যদি কোনো হিন্দু নেতা, আমি তুলনা করছি না, আমি জাস্ট সত্যটাকে আপনাদের সম্মুখে তুলে ধরবার চেষ্টা করছি। আমি কোনো সাম্প্রদায়িক কথাও বলার চেষ্টা করছি না, আমি জাস্ট একটা আয়না দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই সেম কথাটা, এই একই কথা যদি হিন্দু কোনো নেতা বলতো মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে, ভেবে দেখুন তো মুসলিম সম্প্রদায় ঠিক ওই দিন যেভাবে গর্জে উঠেছিলেন, মানে ওই মমতা বন্দ্যোপাধ্যায় কোরআনকে অবমাননা করার পরে যেইভাবে গর্জে উঠেছিলেন না, মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু ঠিক এই একইভাবে গর্জে উঠতেন যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়কে নিয়ে এই ধরনের বেফাঁস মন্তব্য করতেন।
অথচ আমাদের শিক্ষা নেই। আমরা অতি সহিষ্ণু, কেননা আমরা ঝামেলা চাই না। আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা এই থিওরিতে বিশ্বাস করি। আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা এই থিওরিতে বিশ্বাস করি। ও কে কি বলেছে আমার ভেবে লাভ, নিশ্চিন্ত থাকুন। ওই আগুন ধিক ধিক করে কিন্তু আপনাদের দিকেও এগিয়ে আসছে, মানে আমাদের প্রত্যেকের দিকে এগিয়ে আসছে। আমরা যদি এখনই এর প্রতিবাদ, এর প্রতিরোধ না গড়ে তুলতে পারি, বিপদ কিন্তু অপেক্ষা করে আছে। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আমাদেরকে বারবার দেখিয়েছেন যে ধর্মের প্রতি যদি আঘাত আসে কিভাবে রুখে দাঁড়াতে হয়। আমরা ওইভাবে না পারলেও আমরা কিছুটা তো করতেই পারি, কিন্তু সেটাও কিন্তু আমরা করছি না। এটা কিন্তু খুব অ্যালার্মিং, এটা খুবই অ্যালার্মিং। এটাকে নিয়ে যদি আমরা এখনই অতি গভীরতার সাথে চিন্তা ভাবনা না করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু এর খেসারত দেবে। আমরা যদি কোনো ক্রমেও পার করে যাই, আমাদের আগামী প্রজন্ম কিন্তু এর খেসারত দেবে। এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। কি করবেন আপনাদের বিবেচ্য বিষয়। আমার কাজ আপনাদের সামনে তুলে ধরব, আমি তাই তুলে ধরব। আপনাদেরকে আরও একটি ঘটনা বলবো, আপনাদের যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে 2021 সালের নির্বাচনের পরে কিভাবে ভারতীয় জনতা পার্টির সদস্যদেরকে হত্যা করা হয়েছে, এই তৃণমূল কংগ্রেস করেছে। মনে আছে আপনার এই মানিকতলার অভিজিৎ সরকারের কথা? তার দাদার সামনে, তার মায়ের সামনে, তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরার যে কেবিল তার আছে, সেই কেবিল তার দিয়ে গলায় জড়িয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আপনাদের মনে আছে গলগ্রিন কেসটা, গলগ্রিন পিএসের কেসটা মনে আছে? গলগ্রিন থানার কেসটা, দীপঙ্কর সাহাকে কিভাবে পুলিশ পিটিয়ে হত্যা করেছিল। তার কারণ কি? তার কারণ তার দাদা বিজেপি করে। এই দীপঙ্করের কেসটা নিয়ে আমি আপনাদের সম্মুখে পরবর্তীকালে কোনো একটা সময় বিস্তারিত ব্যাখ্যা করব। এই অভিজিৎ সরকার, এই দীপঙ্কর সাহা, এদের মতন আরও কত বিজেপি পরিবারের সদস্যদেরকে তৃণমূল অবলীলায় হত্যা করেছে, এই নিয়ে পরবর্তীকালে কোনো একটা সময় আমি আপনাদের সম্মুখে একটি প্রতিবেদন পেশ করবার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়।